আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অনেক কিছু শিখছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে লেআউট পার্ট, এই পার্টটা শিখবো। ঠিক আছে, ডিজাইন পার্ট আমরা গত ভিডিওতে দেখছি। সো আজকের ভিডিওতে আমরা লেআউট পার্ট নিয়ে শিখবো, এবং লেআউট পার্টটা খুবই ইম্পর্টেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য। অ্যান্ড এটা কেন, সেটা আমরা আজকে জানবো। সো লেআউট পার্টে যদি আমরা আসি, আমরা প্রথমেই দেখতে পারি পেজ সেটআপ নামে একটা অপশন। সো পেজ সেটআপ কেন প্রয়োজন সেটা বুঝতেই পারতেছেন যে কেন একটা পেজ সেটআপ করা দরকার। কারণ আমরা যখনই কোনো কিছু লিখবো, ওই লেখাটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের প্রিন্ট দেওয়ার আগে ওই পেজটাকে সেটআপ করতে হবে। দ্যাটস ওয়াই পেজ সেটআপটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো পেজ সেটআপের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে মার্জিন। অ্যান্ড মার্জিন জিনিসটা কি? মার্জিন জিনিসটা হচ্ছে আমরা ওই যে ছোটোবেলায় খাতায় উপরে আর বাম পাশে মার্জিন করছিলাম না, মার্জিন করে তারপর লিখছিলাম। কেন করছিলাম? কারণ হচ্ছে আমাদের লেখাটা যেন এক লাইনে থাকে। সো আমি যদি এখানে একটু র্যান্ডম টেক্সট নিয়ে আসি, আমি এখানে 100 টেক্সট নেই, এই যে 100টা টেক্সট নিয়ে নিলাম। সো এই যে র্যান্ডম টেক্সট আমি আনলাম, এখন এখানে যদি মার্জিন না থাকতো তাইলে কেমন হইতো? তাইলে একটা এরকম থাকতো, আরেকটা এরকম থাকতো, ঠিক আছে, এই যে এরকম থাকতো, মানে এরকম অগোছালো থাকতো যদি মার্জিন না থাকতো। ঠিক আছে, একটা এই দিকে, একটা ওই দিকে, একটা ওই দিকে, এরকম থাকতো। সো এই কারণে আমরা মার্জিনটা ইউজ করি। ওকে, সো এখন এই যে মার্জিনটা দেখতেছি, এটা হচ্ছে বাই ডিফল্ট মার্জিন থাকে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ, চারো সাইডে 1 ইঞ্চ করে একটা মার্জিন দেওয়া থাকে। সো বাই ডিফল্টে আমরা যেটা করি, মানে আমরা নর্মালি আমরা যে খাতা কলমে লিখি, তো আমরা কি করি, আমরা শুধুমাত্র উপরে এবং বাম পাশে মার্জিন দেই, আমরা কিন্তু ডান পাশে এবং নিচে মার্জিন দেই না। ঠিক আছে, সো এখানে দেখেন নর্মাল একটা মার্জিন দেওয়া আছে, সব টপ, লেফট, বটম, রাইট সবগুলোতে 1 ইঞ্চ করে মার্জিন দেওয়া আছে। সো আমরা চাইলে আরও ছোটো করতে পারি, 0.5 ইঞ্চ করে দিতে পারি মার্জিন। দেখেন 0.5 ইঞ্চ করে দিছি এবং সবগুলো কিন্তু চাই পেয়ে গেছে অলরেডি। ওকে, তো এরপরে আছে মডারেট, দেখেন উপরে আর হচ্ছে নিচে 1, আর বামে আর ডানে হচ্ছে 0.75, মানে উপরে 1, বামে ডানে 0.75 ইঞ্চ। ঠিক আছে, তারপরে আছে বামে ডানে 2 ইঞ্চ আর উপরে নিচে 1 ইঞ্চ, দেখতে পারতেছেন। সো এরকম করে অনেক মার্জিন দেওয়া যায়, তবে বেসিক্যালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ। বাট আপনারা যদি কাস্টম কোনো মার্জিন দিতে চান, তাইলে যেটা করতে পারেন, মার্জিনে আসার পর একদম নিচে দেখেন কাস্টম মার্জিন নামে অপশন আছে। সো এখানে যদি ক্লিক করি, তাইলে আমরা দেখতে পারবো যে টপ, বটম, লেফট, রাইট, গাটার পজিশন। গাটার এবং গাটার পজিশন কি সেটা আমরা পরে জানবো। প্রথমে আমরা জানি টপ কি, টপ তো হচ্ছে উপরে। সো আমরা যদি উপরে মার্জিন দিলাম, তারপরে হচ্ছে বটম যদি আমরা দিতে চাই দিব, না দিতে চাইলে নাই, 0 করে দিলাম। আচ্ছা, 0 করা যাবে না, বিকজ অফ আমরা যখন প্রিন্ট করি, প্রিন্টের একটা লিমিটেশন থাকে যে সে এই পর্যন্ত প্রিন্ট করতে পারবে, একদম বর্ডার লাইন পর্যন্ত কিন্তু প্রিন্ট করা যায় না। ঠিক আছে, কখনোই কোনো বর্ডার লাইন পর্যন্ত প্রিন্ট করতে পারবে না। এখন আপনাদের কাছে অনেক সময় অনেক ধরনের কাগজ থাকতে পারে, লাইক দ্যাট, এই যে এক্সাম্পল দেখতেছেন এখন এইরকম। সো এইটা কি করে, এটা হচ্ছে একটা ব্লিড এরিয়া থাকে। যখন এরকম কোনো কিছু প্রিন্ট করা হয় যেটার কালারটা এডস পর্যন্ত যায় বা কাটিং পর্যন্ত যায়, সেটাকে কি করে, সেটাকে হচ্ছে মার্জিনটা একটু বড় দেয়, ব্লিড এরিয়া পর্যন্ত ডিজাইনটাকে নিয়ে যায়, অ্যান্ড দেন হচ্ছে ওই ব্লিড এরিয়া তো কাটা পড়বে। সো দ্যাটস ওয়াই ওইখান থেকে কাটা পড়ে। তো প্রিন্টার কখনোই আমাদের একদম শেষ মাথা, পেজের যেই শেষ অপশন আছে ওই পর্যন্ত যায় কখনোই সে প্রিন্ট করতে পারে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে মার্জিন কখনোই আমরা 0 দিতে পারবো না, আমাদেরকে 0.5 to 3, মিনিমাম 3 দিতে হয়। ঠিক আছে, 0.3 ইঞ্চি দিলাম, লেফটে 1 ইঞ্চি এবং রাইটে 0.3 ইঞ্চি দিলাম। ওকে, এরপরে গাটার যেটা আছে, আমি যদি গাটারটাকে বাড়াই, তাহলে দেখেন গাটার কি, গাটার হচ্ছে বেসিক্যালি ওই যে আমরা বাইন্ডিং করি না, বই খাতা বাইন্ডিং করলে একটা সাইড আটকানো থাকে না, সো ওই সাইডে তো আমরা কোনো কিছু লিখতে পারি না। তো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গাটার। এই যে দেখেন এখানে প্রিভিউ দেখাইতেছে, আমি যখন এটা বাড়াইতেছি এখানে গাটারটা বাড়তেছে। অ্যান্ড গাটার পজিশন আপনি চাইলে লেফটে দিতে পারেন, আপনি চাইলে রাইট দিতে পারেন, টপ দিতে পারেন। এই যে টপ, রাইট দিতে পারবেন না, সরি, টপ আর নইলে লেফট, এই দুইটা অপশন আছে। কারণ হচ্ছে ওই যে কিছু শিট আছে না যে উপর থেকে উঠায়, আর কিছু শিট আছে বাম সাইডে উঠায়। সো এরকম করে আপনারা দিতে পারেন। সো আমি লেফট সাইডে গাটার দিলাম, ওকে দিলাম। তাহলে দেখেন এখন কি হলো, এইখানে কিছু গাটার এরিয়া আছে, দেন হচ্ছে আমার 1 ইঞ্চি একটা মার্জিন আছে, এবং উপরেও সেম 1 ইঞ্চি একটা মার্জিন আছে। ঠিক আছে, কিন্তু এখানে 1 ইঞ্চি থেকে একটু বেশি আছে, কারণ কি, কারণ হচ্ছে আমি এখানে গাটার এরিয়া দিছি। ঠিক আছে, আমি যদি কাস্টম মার্জিনে আবার যাই, তাহলে দেখেন গাটার আছে 0.8 ইঞ্চ। সো আমি গাটারটাকে 0 করে দিই, গাটার দরকার নাই, ওকে দিলাম। তাইলে এবার সমান সমান আছে। ওকে, অ্যান্ড আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে লেখাগুলো সব কিছু লেফট অ্যালাইন করা আছে, দেখতে পারতেছেন। সো আমরা যদি এটাকে জাস্টিফাই করে নিই, জাস্টিফাই শর্টকাট হচ্ছে Ctrl+J, দেখেন সবগুলো সমান সমান হয়ে গেছে, ইটস কল জাস্টিফাই। অ্যান্ড আমরা এইভাবে মার্জিন করতে পারি। ওকে, দ্যাটস কুল। অ্যান্ড নাও আমরা যে আরেকটা নতুন জিনিস শিখবো, এর পরের যেই সেকশনটা, মার্জিন তো আমরা বুঝতে পারলাম, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। সো ওরিয়েন্টেশন বিষয়টা কি করে, ওরিয়েন্টেশন বেসিক্যালি আমাদের যেই পেজটা আছে, দেখেন এটা হচ্ছে
পোর্ট্রেট মোডে আছে। সো আমরা চাইলে এটাকে ল্যান্ডস্কেপ করতে পারি। এখন ল্যান্ডস্কেপ কেন করা হয়? ল্যান্ডস্কেপ করা হয় অনেক সময় যে আমরা ওই কী বলে রুটিন করি। দেখেন ল্যান্ডস্কেপ করছি, আমার কিন্তু পুরো মার্জিনটাই চেঞ্জ হয়ে গেছে। সো আমাকে এখন মার্জিন আবার করতে হবে। সো আমি 1 ইঞ্চেতে চলে আসি। সো ল্যান্ডস্কেপ আমরা কখন করি? ল্যান্ডস্কেপ করি আমরা ধরেন অনেক বড় একটা পেরোল শিট তৈরি করতেছি, কার বেতন কত এরকম কিছু লেখার জন্য, তখন আমরা ল্যান্ডস্কেপ করতে পারি। ঠিক আছে। সো পোর্ট্রেট মোড হচ্ছে লম্বালম্বি লেখার জন্য, আর ল্যান্ডস্কেপ হচ্ছে মানে বাঁকা করে খাতাটারে বাঁকা করে লেখার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন, পেজের ওরিয়েন্টেশন। আমরা এই দুইভাবে পেজটাকে ঘুরাতে পারি। এরপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে সাইজ। এখন ধরেন এটা বাই ডিফল্টে লেটার দেওয়া থাকে, আর লেটার অ্যান্ড এ4 প্রায় কাছাকাছি। দেখেন লেটারের সাইজ হচ্ছে 8.5 ইঞ্চ বাই 11 ইঞ্চ, আর এ4 হচ্ছে 8.27 ইঞ্চ বাই 11.69 ইঞ্চ, মানে একটু লম্বা। এ4টা একটু লম্বা, লেটার সাইজটা একটু ছোট। এখন লেটার সাইজ সবচেয়ে বেশি ইউজ হয় ইউএসএতে। সো আমরা তো আর ইউএসএ থাকি না, আমরা বাংলাদেশে থাকি। দ্যাটস ওয়াই আমাদেরকে সবসময় প্রিন্টের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেই ডকুমেন্টে টাইপ করতেছি ওটা এ4 কি না। ঠিক আছে। সো আমরা অলওয়েজ এ4 এ টাইপ করি। হ্যাঁ, অফিসিয়াল সব কিছু এ4ই হয়। তো ধরেন আপনি কি করলেন, আপনি লেটার সাইজ একটা পেপারে সব কিছু লিখলেন। এখন আপনি যখন প্রিন্ট দিতে গেলেন তখন ওইটা হচ্ছে একটা লিগ্যাল সাইজ পেপার। লিগ্যাল সাইজ পেপার তো আমরা চিনি, তাই না? যদি না চিনি তাইলে হচ্ছে আমরা ওই যে দলিল দেখছি না, স্টাম্প সাইজ, স্টাম্প। সো স্টাম্পটা হচ্ছে লিগ্যাল সাইজ বলা যায়, ওয়ান কাইন্ড অফ। পুরোপুরি লিগ্যাল সাইজ না, এটা হচ্ছে 8.3 ইঞ্চ বাই কত জানে। ঠিক আছে। সো এই যে দেখেন 8.5 বাই 13 সম্ভবত। আচ্ছা 8.5 না, 8.4 হবে স্টাম্প যেটা আছে। যাই হোক, তো ধরেন আপনি যদি লেটার সাইজে লেখেন এবং লিগ্যাল সাইজে প্রিন্ট করেন, তাহলে দেখবেন আপনার একটা সাইড পুরো ফাঁকা পড়ে আছে, কিন্তু আপনি কিন্তু আপনার পেজটারে পুরোপুরি ওকে করছেন। ঠিক আছে। সো দ্যাটস ওয়াই যখনই আমরা কোনো কাজ করব আমাদেরকে অবশ্যই পেজটাকে ঠিক মতো সেট আপ করে নিতে হবে। যেমন দেখেন আমি এটা সাজাইছি, এখন যদি আমি এ4 যাই তাহলে দেখেন এটা আরেকটু বড় হয়ে গেল। ঠিক আছে, যেহেতু লম্বা একটু বড় লেটার থেকে। সো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমি কোন পেপার সাইজে আমি কাজটা করতেছি। সো ওই রিলেটেড পেপার আমাকে প্রথমেই নিয়ে নিতে হবে, অ্যান্ড দেন আমি আমার কাজটা শুরু করবো, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। কারণ যখনই আমি পেপার সাইজ চেঞ্জ করতেছি তখনই যদি আমার ভিতরে কোনো কিছু চেঞ্জ থাকে ওটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। মানে ধরেন আমি একটা জিনিস ডিজাইন করলাম, ইনসার্ট থেকে বিভিন্ন শেপ টেপ দিয়ে তৈরি করলাম, তো যখনই আমি পেজ সাইজটা ছোট বড় করছি তখনই মনে করেন যে চেঞ্জ হয়ে গেছে সব কিছু। ঠিক আছে। সো দ্যাটস ওয়াই যখনই আমরা কোনো কিছু শুরু করবো অবশ্যই সাইজটা ঠিক করে নেব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কলাম। অ্যান্ড কলাম কখন লাগে? কলাম লাগে হচ্ছে আমরা ওই যে প্রশ্ন দেখি না মাঝে মাঝে, যে আমাদের প্রশ্নকে ভাঁজ করা থাকে। যেমন এই যে এ4 পেপার, এটাকে মাঝখান দিয়ে ভাঁজ করলে আমাদের প্রশ্ন হয় 4 পার্টের একটা প্রশ্ন হয়ে যায়। সো তখন আমরা কলাম ইউজ করি ওই ধরনের প্রশ্ন করার জন্য। আমি যদি একটু কলাম থেকে 2 কলাম দিয়ে দেখাই, তাহলে দেখেন এই যে 2 কলাম হয়ে গেছে সবগুলো পেজ। এখন আমরা এটাকে প্রিন্ট করে মাঝখান থেকে ভাঁজ করে প্রশ্ন তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে। সো এইরকম কলাম আমরা চাইলে 3টা নিতে পারি, আমরা চাইলে 4টা নিতে পারি, আমরা চাইলে রাইট সাইডে নিতে পারি। ঠিক আছে। হচ্ছে 4টা হয়নি, তাই না? তাহলে মোর কলামে যাই। মোর কলামে যাওয়ার পরে দেখেন রাইট সাইড দেওয়া আছে, রাইট সাইডে 1 পার্ট আর এই পাশে 1 পার্ট। সো আমি 2টা কলাম নিলাম। তারপরেই দেখেন নাম্বার অফ কলাম আমি এখান থেকে আরও বাড়াইতে পারি, 3টা 4টা। সরি, হোয়াট হ্যাপেন? ওকে। সো ওকে দিলে আসে। আচ্ছা, প্রিভিউ শো করতেছিল না। ঠিক আছে। তো আমি এখান থেকে মনে করেন 6টা নিলাম। অ্যান্ড এখানে দেখেন ইকুয়াল কলাম উইথ। তো দ্যাটস ওয়াই সবগুলো কলাম একই সাইজের হবে, যেহেতু আমি ইকুয়াল কলাম দিছি। তাহলে দেখেন এই যে 6টা কলাম হয়ে গেছে। ঠিক আছে। সো এরকম করে আমরা কলাম ইউজ করতে পারি। অ্যান্ড কলাম আমরা চাইলে একটা লাইনে ইউজ করতে পারি। যেমন ধরেন আমি এই লাইনটাতে শুধুমাত্র এই লাইনটাকে আমি 2টা কলামে রাখবো। ঠিক আছে। তখন আমি এই লাইনটা সিলেক্ট করলাম, কলামে যাব, এখান থেকে 2 কলাম দিয়ে দিলাম। এই যে দেখেন শুধুমাত্র এই লাইনটাই 2 কলাম হয়ে গেছে, বাকি কিন্তু কিছু হয়নি। সো সিলেক্ট করা অবস্থায় ধরেন আমি আবার যাই, কলামে যাই, সিলেক্ট করা অবস্থায় যদি আমি এখান থেকে কলাম সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ওইটুকুই হবে। আর যদি আমি মোর কলামে যাই অ্যান্ড এইখান থেকে এই যে অ্যাপ্লাই দিস সেকশন অথবা দিস পয়েন্ট ফরওয়ার্ড হোল ডকুমেন্ট, এইখানে আমি অপশনগুলো পাইতেছি। ঠিক আছে। সো দিস সেকশন দিলে কী হবে? আমার মাউসটা এখন এইখানে আছে, এই যে দেখেন লাইনটা, ছোট একটা লাইন দেখা যাইতেছে এই যে, যেখান থেকে আমরা লিখি। সো দিস সেকশন দিলে এই সেকশনটা শুধু এই হবে। দিস পয়েন্ট ফরওয়ার্ড মানে শুধু এই পয়েন্টটা, মানে এই লাইনটাই 2টা কলাম হবে যদি আমি 2 কলাম দেই। আচ্ছা, তাহলে আমরা কি করি? আমরা হচ্ছে দিস সেকশন দেই, ওকে দেই। তাইলে এই যে পুরো সেকশন, আচ্ছা হোল ডকুমেন্ট হয়ে গেছে। হোয়াট হ্যাপেন্ড? হোল ডকুমেন্ট কেন হইলো? আমরা একটু যাই, আমরা আবার যাই হচ্ছে দিস সেকশন না দিয়ে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলাম, 2 কলাম, দিস পয়েন্ট ফরওয়ার্ড, ওকে ওকে, সব কিছু হয়ে যেতেছে। আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা যাই হোক, এটা বাই ডিফল্ট এসে মনে হয় পুরোটা নিয়ে নেয়। তো আমরা সিলেক্ট করেই হচ্ছে ভাগ করব, এটা সবচেয়ে বেটার। সিলেক্ট করলাম, দেন হচ্ছে কলামে যাই, মোর কলাম, এটা আমি 3টা করে দিব। সিলেক্টেড টেক্সট, এই যে দেখেন 3টা হয়ে গেছে। ঠিক আছে। সো এভাবে করে হচ্ছে আমরা কলাম ডিভাইড করতে পারি। আমরা চাইলে আবার কলামের মাঝখানে দাগও দিয়ে দিতে পারি। যেমন ধরেন আপনি কোনো একটা শিট তৈরি করছেন, আমি প্রথমে এটার পোর্ট্রেট করে নিই, সরি ওরিয়েন্টেশনে যাই, পোর্ট্রেট। সো এখন ধরেন আমরা মাঝে মাঝে নৈবেত্তিক শিট থাকে না, অবজেক্টিভ শিট যেগুলো, ওইগুলোর ভিতরে ধরেন আমি ভাগ করলাম। এখন যেহেতু অবজেক্টিভ, 2 পাশে অবজেক্টিভ লেখা, তাহলে আমার কী করতে হবে? মাঝখানে একটা দাগ দিতে হবে। তাহলে দেখেন এই যে লাইন বিটুইন, এখানে একটা অপশন আছে, ওকে দিলাম, তাহলে যে লাইন চলে আসছে।
ঠিক আছে। সো এভাবে করে হচ্ছে আমরা শিট তৈরি করতে পারবো, কলাম করতে পারবো, এতটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রেক অ্যান্ড পেজ। ব্রেকটা সবচেয়ে বেশি লাগে, কারণ কি, কারণ হচ্ছে ধরেন আমি এই লেখাটা এই পর্যন্ত রাখতে চাইতেছি, বাকি লেখাগুলো আমি অন্য পেজে নিয়ে যাব। সো তখন আমি কি করবো, তখন আমি এখান থেকে একটা ব্রেক দিয়ে দেবো, পেজ ব্রেক। এই যে দেখেন চলে গেছে, ঠিক আছে, পরবর্তী পেজে চলে গেছে। তো এটার একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইন্টার। এটা দিলে আমরা এটা নেক্সট পেজে চলে যেতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ব্রেক। আরেকটা ব্রেক সিস্টেম আছে, এখানে আরও অনেকগুলো ব্রেক আছে, দেখতে পারতেছেন। কলাম ব্রেক আছে, টেক্সট র্যাপিং আছে। টেক্সট র্যাপিং কি জিনিস? টেক্সট র্যাপিং হচ্ছে, মনে করেন যে আপনার টেক্সটটা এখানে আছে, এখান থেকে মাঝখানে আমি একটা ছবি ঢুকাইছি, সো ওই ছবির পর থেকে ওই টেক্সটটা লেখা শুরু হবে, এটা হচ্ছে টেক্সট র্যাপিং। সো যেহেতু কোনো ছবি নাই, দ্যাটস আমি আর দেখাতে পারতেছি না। এই যে দেখেন টেক্সট র্যাপিং করলে এটা নিচে চলে আসে। আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে নেক্সট পেজ। আচ্ছা, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, এই দুইটা জিনিস মানে সেকশন ব্রেক যেটা, এইটা একটু আমাদের বুঝতে হবে। এটা খুবই মজাদার একটা জিনিস যদি আপনি বুক রিলেটেড কোনো কাজ করেন, মানে বই টই তৈরি করার চেষ্টা করেন, তাইলে আর কি। তো এটা বেসিক্যালি কী করে, আমি এখানে একটা টাইটেল লিখি, টাইটেল, অ্যান্ড আমি একটু জুম করে নিই, টাইটেল, আর এখানে লিখলাম হচ্ছে সেকশন বা সাবটাইটেল সামথিং কিছু একটা। হোমে যাই, হোম থেকে এটা হচ্ছে হেডিং 1 অ্যান্ড সেকশন হচ্ছে সাবটাইটেল। তো আমি দুইটা জিনিস দিয়ে দিলাম। এখন আমি এটাকে কি করব, এইখান থেকে এই যে সেকশনের পর থেকে আমি লেআউটে চলে যাই, অ্যান্ড এখান থেকে ব্রেকে যাব, ব্রেক থেকে হচ্ছে নেক্সট পেজ, সেকশনে ক্লিক করলাম। তাইলে এখন এই জিনিসটা কি হয় একটু খেয়াল করব আমরা। আমি যখন এটারে সিলেক্ট করি, আমি এটাকে টোটালটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ই দিয়ে মিডল নিয়ে আসলাম। এরপরে আমি যদি এটাকে ইন্টার দিই, তাহলে দেখেন আমার কিন্তু নিচের পেজটা ডাউন হইতেছে না। একটা জিনিস খেয়াল করছেন, আমি যখন ইন্টার দিয়ে এটা নিচে আবার নামাইলাম, এটা কিন্তু ডাউন হয় নাই। এখন আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে আমি এখন শুধুমাত্র কন্ট্রোল ইন্টার দিয়ে পেজটারে ব্রেক করলাম। এরপরে আমি যদি এইটাকে কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিলাম, অ্যান্ড এইটাকে যদি আমি এখন ইন্টার দিয়ে নিচে নেই, হোয়াট হ্যাপেন্ড, আচ্ছা সরি, এইটা তো নিচে যাবেই না, ঠিক আছে, তাহলে ওই একই হইলো সেকশন। তবে এখানে আরও একটা জিনিস আছে, কি দেখাবো, আর একটা জিনিস যেটা হচ্ছে আমি এখানে ব্রেক কোথায়, ওকে নেক্সট পেজ, এইটা যেই আমি ব্রেকটা করলাম, এটা ব্রেক করার কারণ কি, এটা ব্রেক করলে যেটা হয় যে আমি এইখানে ধরেন এই যে দেখেন সেকশন 1 সেকশন 2 দুইটা সেকশন দেখাইতেছে। বাট আমি যদি এটাকে কন্ট্রোল ইন্টার দিয়ে নিচে নিয়ে যাই, তারপরে যদি আমি এখানে ডাবল ক্লিক করি ফুটারে, তাহলে দেখেন হেডার ফুটার দেখাইতেছে। তার মানে তখন কিন্তু আমার সেকশন 2টা হয় নাই, সেকশন আমার একটাই আছে। সো আমি যদি ফুটারে কোনো কিছু রাখি, ধরেন আমি এখানে পেজ নাম্বার দিলাম, ওকে, টপ না বটমে পেজ নাম্বার আমি 1 দিলাম, ঠিক আছে, ক্লোজ করলাম। তাইলে দেখেন এর পরেরটা কি আছে, 2 আছে। আমরা যদি একটু নিচে যাই, 2 আছে, ঠিক আছে। এবার আমি কন্ট্রোল জেড দিলাম, আমি জেড দিলাম। এরপরে আমি কি করব, আবার কন্ট্রোল জেড দিই। এইখান থেকে আমি লেআউট থেকে এটাকে ব্রেক করব হচ্ছে নেক্সট পেজ। নেক্সট পেজ ব্রেক করার পরে আমি এইখানে এই যে এইটারে সিলেক্ট করব, মানে এই ফুডার সেকশনে আসবো। এখন দেখেন এখানে একটা অপশন আছে লিঙ্ক টু প্রিভিয়াস, এটা কিন্তু প্রথমে ছিল না, বিকজ আমরা যখন এটারে ভাগ করছি সেকশন থেকে, তখন কিন্তু এই অপশনটা আছে, ঠিক আছে। সো আমি লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ করে দিলাম, অ্যান্ড এইখানেও আসার পরে আমি লিঙ্ক টু প্রিভিয়াস এটা অফ আছে, ওকে, সো অফ হয়ে গেছে। এরপরে আমি কি করব, সেকশন 2তে আসার পরে আমি এখানে পেজ নাম্বার দিব, ওকে, পেজ ফরম্যাট পেজ নাম্বার, স্টার্ট কাউন্টিং 1, ওকে, তাইলে স্টার্ট কাউন্টিং 1, আচ্ছা 1 আসে নাই, তাহলে আমরা পেজ নাম্বার দিয়ে দিই বটমে, এই যে 1, সো এখানে দিলাম। অ্যান্ড সেকশন 1 এখানেও আমরা কি করব, পেজ নাম্বার দিয়ে দিই বটমে 1, তাইলে এখন ক্লোজ করলাম। এবার দেখেন এইখানে 1 আছে, এখানে 1, তারপর থেকে 2, তারপরে 3, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের পেজের সেকশন ব্রেক যেটা আছে ওইটা, ঠিক আছে। বুঝতে পারছি এতটুকু যে সেকশন ব্রেক কি করে। সেকশন ব্রেক বেসিক্যালি হচ্ছে ওই যে বইয়ের আমরা যেই প্রথমে একটা কি বলে এটা, বুক কভার তৈরি করি না, ওই রিলেটেড জিনিস তৈরি করার জন্য আমরা চাইলে এখানে ফুডার নাও দিতে পারি, ঠিক আছে। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম, কন্ট্রোল জেড দেই, আমরা আগের জায়গায় ফিরে আসি, ওকে, চলে আসলাম। আচ্ছা, সেভ দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা একটু শর্টকাট তো দেখিয়ে ফেলছি অলরেডি। কন্ট্রোল চাপ দিয়ে যদি মাউসের হুইল বাটন উপর দিয়ে ঘুরাই, তাহলে এটা জুম হয়, আর নিচে দিয়ে ঘুরাইলে জুম আউট হয়। আচ্ছা, তারপরে আমরা লেআউটে চলে যাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন নাম্বার। আমরা এই যে এখানে কতগুলো লাইন আছে সেটা আমরা দেখতে পারি। আমরা এখান থেকে কন্টিনিউয়াস দিই, তাহলে দেখেন এই যে 1 2 3 4 5 6 একটা পেজে আমার 38টা লাইন আছে। আমরা চাইলে এটাকে রেস্টার ইচ পেজ হিসেবে দিতে পারি। এই যে প্রতিটা পেজে আলাদা আলাদা আসবে, প্রথমবার কিন্তু আলাদা আলাদা আসে না, এই যে 38-এর পরে 39 থেকে শুরু হয়েছে। সো ইচ পেজ দিলে আলাদা আলাদা আসবে। তারপর হচ্ছে ইচ সেকশন, প্রতিটা সেকশনকে দিবে। এই যে দেখেন এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এইটা একটা সেকশন, মানে সেকশন একটু গ্যাপ হয়েছে আর কি, এই আর কিছু না, নাথিং এলস। 38টা আছে, যা আছে তাই ছিল। আচ্ছা, তারপরে কি আছে, সাপ্রেস ফর কারেন্ট প্যারাগ্রাফ। আচ্ছা, সাপ্রেস ফর মানে এইটা বাদে বাকিগুলো থেকে কাউন্ট হবে, ঠিক আছে, ওইটা ছাড়া।
এরপরে আমরা আচ্ছা রেজিস্টার ইচ কাউন্টারটা বাদ দিলাম, ওইটা বাদ দিলাম। তারপরে হচ্ছে লাইন নাম্বার অপশন, এখানে যদি যাই এখানে আরও অপশন আছে যেগুলো আমাদের দরকার হয় না বেসিক্যালি, এগুলো লাইন টাইন দিয়ে আমরা কী করবো, আমাদের কোনো দরকার আছে এগুলো লাইন, সো আমরা নান করে দিলাম। এরপরে যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাই পেনশন। আচ্ছা হাই পেনশন জিনিসটা কি? হাই পেনশন জিনিস হচ্ছে ওই যে আমরা মাঝে মাঝে লেখার সময় ধরেন একটা লাইন নিচে চলে গেছে, আমরা একটা লেখার সময় যেটা করি একটা দাগ দিয়ে তারপর নিচে লিখি না, পরবর্তীতে হ্যাপিনেস ইজ কমপ্লিট, মানে এটা পাইতেছে না, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা আসতেছে না। যাই হোক, তো না আসলে নাই, তো এটা হচ্ছে বেসিক্যালি ওই দাগ দেয় এই এর কাজ। আচ্ছা এরপরে আমরা চলে যাই প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বেসিক্যালি খুবই মজাদার একটা জিনিস, বিকজ প্যারাগ্রাফ থেকে আমরা কি করতে পারি, আমরা এটাকে সরাইতে পারি, মুভ করতে পারি, সব কিছু করতে পারি। যেমন দেখেন আমি যদি এই যে টাইটেলের এই লেখাটাকে আমি যদি একটু বাম সাইড থেকে একটু সরাইতে চাই, মানে ডান দিকে একটু সরাইতে চাই, তাহলে আমি লেফট এই ইন্ডেন্ট আছে এটার একটু বাড়াবো, তাহলে দেখেন এটা বাইরে গেল। এটা বেসিক্যালি আমাদের হোমেই দেওয়া আছে, এই যে লেফট ইন্ডেন্ট রাইট ইন্ডেন্ট, ঠিক আছে। সো আমি এটা যদি দিই, এই যে দেখেন চলে আসছে, লেফট ইন্ডেন্ট দিলে এটা চলে যেতেছে, ঠিক আছে। সো দ্যাটস ইট, এটা লেফট রাইট। আচ্ছা এরপরে বিফোর আফটার, উপরে তাহলে গ্যাপ হবে, এই যে উপরে গ্যাপ হইতেছে, সো এটা জিরো রাখবো আমরা অলওয়েজ। অ্যান্ড আফটারের পরে মানে পরে আর কি, আফটার মানে পরে, এই যে জিরো দিলাম, তাহলে এটা জিরো হয়ে গেল। দ্যাটস ইট, সিম্পল, ঠিক আছে। সো এইটাই হচ্ছে প্যারাগ্রাফের কাজ। এরপরে যেটা আছে অ্যারেঞ্জ ট্যারেঞ্জ সেকশন প্যান, এইটা হচ্ছে বেসিক্যালি পজিশন র্যাপ, এগুলো হচ্ছে ইমেজের জন্য, মানে ইমেজ যদি আমরা লেআউট করতে যাই তখন এগুলো লাগে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এইগুলা কাজ করা যায়, মানে লেআউটের যে অপশনগুলো আছে এগুলো কীভাবে কাজ করতে হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।